প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি SM রাশিদুল ইসলাম। কেমন আছেন? জি, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, দেশে মাদকাসক্ত ৮৩ লাখ। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন, ইতিহাস গড়লেন জোহরান মামদানি। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। ব্যাটিং উইকেটে এ কেমন ব্যাটিং। দৈনিক ইত্তেফাক, সিইসির সঙ্গে বৈঠক, সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় জামাত। মব জাস্টিস নামে হিংস্র উন্মাদনা চলছে, তারেক রহমান বলেছেন। প্লাস্টিক পরিবেশের বিষ, আসুন প্লাস্টিক বর্জন করি। দৈনিক সমকাল, আলোচনার কেন্দ্রে ইরানের ক্ষয়ক্ষতি। ভর্তি রোগীর ৩৬% ব্যাটারি অটোরিকশা দুর্ঘটনায় আহত। ট্রাম্পের চিরশান্তির প্রত্যাশা কি টিকবে? কালের কণ্ঠের শিরোনাম, মাদকের আগ্রাসন বাড়ছে, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়, বিজয় মিছিলে জেগেছে তেহরান। বাংলাদেশ প্রতিদিন, প্রধানমন্ত্রী ১০ বছরে বিএনপি সম্মত, তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল না রাখার শর্ত দলটির। মানব জমিনের শিরোনাম, ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী নয়, সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার। আমাদের সময়, সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্ব নিয়ে শর্ত সাপেক্ষে একমত, গোয়েন্দা ট্রাম্পের তথ্যে বিস্তর গরমিল। দেশ রূপান্তর, দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, পিলখানা হত্যাকাণ্ড। হামলার পরও ধ্বংস হয়নি ইরানের পরমাণু স্থাপনা। আমার দেশ, ২০০৯ সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। খবরের কাগজ, বেপরোয়া মাদক চক্র, সমাজে মহামারী রূপে মরণ নেশা। কালবেলা শিরোনাম, এসএসসি এইচএসসিতে বন্ধ হচ্ছে সহানুভূতির নম্বর। সময়ের আলো, ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি, সীমানা পুনর্বিন্যাসের চাপে ইসি। দৈনিক দিনকাল, প্লাস্টিকে হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা, এইচএসসি পরীক্ষা শুরু। ইনকিলাব, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, সংস্কারের ধামাকা অফার। দৈনিক করতোয়া, কুল কিনারা হচ্ছে না ঐক্যমত্য কমিশনে, সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার। রূপালী বাংলাদেশ, দেশে গুম করে ভারতে হস্তান্তর করত র্যাব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য অর্জনে ব্যর্থ। দৈনিক জনকণ্ঠ, রাষ্ট্রীয় মূলনীতি ও সাংবিধানিক পদ নিয়ে মতানৈক্য, পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার। আপনি শিরোনাম শুনলেন। রাজনীতি নিয়ে একটু কথা বলি। দেশের ১০ বছর প্রধানমন্ত্রী, এই যে সময়সীমা নিয়ে ঐক্যমত্য কমিশনে নানা ধরনের আলোচনা চলল। বিএনপি সম্মত হয়েছে ১০ বছরের, তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল না রাখার পরামর্শ দিয়েছে। এবং একই সাথে আবার এক পত্রপত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যে সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। সব কিছু মিলিয়ে খুব, আপনি তো কাছাকাছি থাকেন, কি মনে হচ্ছে কি হবে? দেখুন রিয়া ভাই, আমি একটা বিষয় বলতে চাই যে আপনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর হওয়া নিয়ে, এটা নিয়ে আমরা দেখছি যে বেশ কয়েকদিন যাবত মানে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেশ শুরু থেকে কিন্তু এই আলোচনাটা চলছিল। এবং আমি বলবো যে একটা জুলাই বিপ্লব যে হয়েছে গত বছর, সেটা কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে, নাহলে তো আমরা ওই যদি ফ্যাসিজমের কথা বলি সেটাই তো। এই জন্য আমি কিন্তু দেশের একজন নাগরিক হিসাবে চাই যে একটা ভারসাম্য থাকবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের না, যেটা আপনি বলছিলেন যে ওই সাংবিধানিক যে একটা কাউন্সিল হওয়ার কথা, যে সাংবিধানিক পোস্টগুলোতে যাদের নিয়োগ করা হবে সেখানে একটা কাউন্সিল থাকবে, যে কাউন্সিল এটা নিয়োগ করবে, হবে একটা এক ধরনের ব্যালেন্স হবে একটি। হ্যাঁ, তবে বিএনপির একটা উদ্বেগ যে হচ্ছে প্রধানমন্ত্রীর যদি এই জায়গায় কর্তৃত্ব না থাকে তাহলে হয়তো সরকার পরিচালনার ক্ষেত্রে এক ধরনের বাধার সম্মুখীন হবে। তবে আমি একটা আশার আলো দেখছি এভাবে যে যেহেতু ১০ বছরের যে প্রধানমন্ত্রীর মেয়াদটা সব দল মোটামুটি একমত হয়েছে, এটা একটি ভালো দিক। এই জন্য বলবো যে আপনি বলতে পারেন যে একটা শুভ সূচনা হলো। এবং এই যে আলোচনা যেটি হচ্ছে ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে, আলোচনা তো অব্যাহত আছে এবং আমরা চিন্তা করবো যে আরো কিছু ভালো বিষয়গুলো বেরিয়ে আসবে এবং
রাজনৈতিক দলগুলোর জন্য ঐক্যমত্যে আসে। যে নির্বাচনের কথা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, কেউ কেউ আবার সেই সংশয় প্রকাশ করছেন নির্বাচন আদৌ হবে কি হবে না। আবার এই যে জামাতের পক্ষ থেকে আবার বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া। তো সবকিছু মিলে এই যে আলোচনা হওয়া ভালো, একটা আলোচনা হওয়ার পরে তো একটা জায়গায় দাঁড়ানো, কিন্তু কি বলে পরিবেশ, কি বলে? ভাই আমি যেটি বলছি একজন সংবাদ কর্মী হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের একটা প্রস্তুতি, এটা আমার কাছে মনে হচ্ছে শুরু হয়েছে। আপনি যদি নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা দেখেন, সেখানেও আমার কাছে মনে হচ্ছে যে আরেকটি জিনিস দেখেন যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল, মানে একেবারে যারা আগামীতে ইলেকশনে ক্ষমতা আসবে বলে আমরা মনে করছি, বিএনপির যিনি এখন এই সময় প্রধান নেতা তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বৈঠকের পরে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন নিয়ে যে এক ধরনের গুজব বলেন বা এক ধরনের আলোচনা, ওই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যে এখন মানে নির্বাচনের দিকে সরকার বা নির্বাচন কমিশন একটা ওই মুডে চলে গেছে। তার মানে আমরা আশা করতেই পারি যে ফেব্রুয়ারিতে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারি না এপ্রিল না মার্চ, বাট আমি একটু ঝামেলা আছে, হ্যাঁ এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, কিন্তু আমার মনে হয় সেটা ফেব্রুয়ারিতে হোক, মার্চ হোক, এপ্রিল হোক, আমার মনে হয় একটা নির্বাচনের দিকে যাচ্ছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মানে সংবাদপত্রের শিরোনাম না পড়লেও বোঝা যায় বিভিন্ন জায়গায় গেলে যে মাদক কি পরিমাণ বাংলাদেশের তরুণদের একেবারে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। যেমন প্রথম আলো শিরোনাম, দেশে মাদকাসক্ত 83 লাখ। এখানে বলা হচ্ছে যে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস আজ। ডিএনসির সমীক্ষায় দেখা যাচ্ছে দেশের বিপুল সংখ্যক মাদকাসক্ত। এবং কালের কণ্ঠে আরেকটি রিপোর্ট হয়েছে যে মাদকের আগ্রাসন বাড়ছে। এখানে বলা হচ্ছে হাত বাড়ালেই মিলছে মাদক। 85 গডফাদার সহ 1230 কারবারির তালিকা হালনাগাদ হচ্ছে। মাদক সেবীর সঠিক কোনো পরিসংখ্যান নেই। মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার জন্য অস্ত্র কেনা হয়নি এখনো। তাহলে এই যে প্রশ্নটা আপনাকে করি, 85 গডফাদার সহ 1283 কারিগরির তালিকা হালনাগাদ হচ্ছে, তার মানে 85 গডফাদার মাদক নিয়ন্ত্রণ করে, আমি জানি, মানে নিয়ন্ত্রণ করে, কিন্তু এটার নিয়ন্ত্রণ যারা করে তাদের বিরুদ্ধে বিচার বা অ্যাকশন হচ্ছে না কেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি একটি রিপোর্ট দেখছিলাম যে বাংলাদেশ কিন্তু মাদক উৎপাদন করে না, বাট এখানে মাদকের আপনি যে 83 লাখ মানুষ এখানে মাদক, 85 লাখ। সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু মাদক কিন্তু খুব সহজলভ্য এখানে। তাহলে কি আপনাকে মাদক যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে কিন্তু এই যে সহজলভ্য মাদকের যে সহজলভ্যতা, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আমার কাছে মনে হয় যথার্থই বললেন, যদি আমি সহজে যদি মাদক আমি কেনা বেচা হয় পেয়ে যাই, তাহলে তো এই যে ফ্রাস্ট্রেশন যাদের আছে বা কিছু নানা কারণে তারা মাদক গ্রহণ করে, তখন মনে হবে দূর যাই, আচ্ছা ঠিক আছে করি। যেমন আপনি যদি টেকনাফে যান, আমি এই যে গত 1 মাস আগেই টেকনাফ ভিজিট করেছিলাম, ওখানে গেলে কিন্তু এই যে মাদকের যে একটা মানে চোরাচালান হচ্ছে, আপনি একটা টের প্রকাশ, মানে একটা একদম বোঝা যায় যে মাদক। এবং আপনি মানুষ সাধারণ মানুষের সাথে কথা বললে দেখবেন একজন রিক্সা চালক, সে হয়তো মাদক ব্যবসার সাথে জড়িত। আমি বলছি যে এই যে মাদক যে সহজলভ্যতা, এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তাদেরকে কিন্তু আরো কঠোর হতে হবে। এটা ছাড়া এই আপনি সহজলভ্যতাই যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তো মাদকের নিয়ন্ত্রণ করা যাবে না। এই দিবসগুলো আসে, দিবস আসলেই আমরা আলোচনা করি, তারপরে সারা বছর কি হয় না, রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে। আর এটার সাথে আসলে কি ওই যে আপনার একটা সিন্ডিকেট মতো, মানে এখানে সবার একটা লাভের একটা ব্যাপার থাকে। আপনি যদি আমাদেরকে এটা বলতেই হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কি মাদক আপনি যে 83 আপনি যে 85 জন গডফাদারের কথা বলছিলেন, তাদের নিশ্চয়ই এক ধরনের যোগাযোগ আছে, না হলে কেন তাদেরকে এইভাবে তারা দীর্ঘদিন এটা করে যাচ্ছে আর কি। কারণ আপনি দেখেছেন গতকাল কি পরশুদিন দেখছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে এই একেবারে বর্ডারের কাছে, ইন্ডিয়ান বর্ডারের কাছে একটা বাড়িতে কিন্তু 5 মানে ফ্যামিলির 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওই বাড়িতে অনেক মাদকদ্রব্য পাওয়া গেছে। এবং ওখানকার স্থানীয় লোকজন সাংবাদিকদের বলেছে যে তারা দীর্ঘদিন এই ব্যবসাটা চালাচ্ছিল আর কি। আপনি যেটা একটু আগে বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি যোগসাজশ না থাকে, তাহলে ওই বাড়ি থেকে এরকম একটা ভয়ঙ্কর ব্যবসা হয়, সেটা কেউ জানবে? হ্যাঁ, সেটা দীর্ঘদিন ওই বাড়িতে ব্যবসা হচ্ছিল। জানি না, আমরা পত্রপত্রিকায় আলোচনা করি, বিশেষ দিনে এই আলোচনাগুলো হয়, কিন্তু তারুণ্য যে নষ্ট হচ্ছে, এটা কিন্তু ভয়াবহ একটা ব্যাপার। এখনো যদি রাশ টানা না হয়, তাহলে কিন্তু আসলে ভয়ঙ্কর পরিস্থিতি। আরো খারাপ, কারণ যেহেতু বাংলাদেশে কিন্তু মাদক উৎপাদন হচ্ছে না, মাদকটা কিন্তু আমরা এইটা কিন্তু আমাদের জন্য আসলে খুব কষ্টদায়ক এবং দুঃখজনক যে তাহলে কেন আমরা এই মাদককে নিয়ন্ত্রণ করতে পারছি না।
ইরান এবং ইসরায়েল যুদ্ধ আপাতত থামলো, কিন্তু ইরানে পরমাণু নষ্ট হলো কি হলো না এটা নিয়ে এখনো বিতর্ক চলছে। এবং একই সাথে শোনা যাচ্ছে ট্রাম্পের জন্য নোবেলের শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। সবকিছু মিলে শান্তির অবস্থাটা কি বলেন তো আমাকে? যেমন আমি একটা জিনিস বলবো যে ইরানের কতটুকু মানে পারমাণবিক তাদের যে সে সক্ষমতা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় বিষয় হলো যে এই যে যুদ্ধ যেটা হোক একটা মানে একটা এক ধরনের বিরতি হয়েছে, এটা নিশ্চয়ই এটা শান্তির বার্তা, কিন্তু এই যুদ্ধটা আসলে টেকসই হবে, মানে বিরতিটা টেকসই হবে কিনা, মানে আসলে থেমে যাবে কিনা, শান্তিটা একেবারে টেকসই হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এবং আমরা কিন্তু বিশ্ব নাগরিক হিসাবে এটা প্রত্যাশা করি। আপনি যদি দেখেন এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু আস্তে আস্তে দেখেন যে পুরো মধ্যপ্রাচ্যে কাতারে হচ্ছে ইরান মানে মার্কিন বিমান খায় ওই নৌঘাটিতে হামলা চালালো, মানে আমেরিকা হামলা চালানোর পরে আমি বলছি যে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু একটা যুদ্ধের দামামা শুরু হয়েছিল। আরেকটি দেখেন আমরা বাংলাদেশে বসেই কিন্তু এই যুদ্ধের একটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে তৈরি হয়েছিল। হ্যাঁ, পড়ছে বলছে আপনার যে হরমুজ প্রণালী যেটি, সেটি যখনই হচ্ছে একটু বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো, মানে আমি বলছি যে সারা পৃথিবীর মানুষ কিন্তু এটার একটা অশান্তি তৈরি হয়। তো আমরা বলবো যে যদি এই সত্যিকার অর্থে শান্তি যদি বজায় থাকে এবং হচ্ছে যদি শান্তিটা টেকসই হয়, এটার বিনিময়ে যদি মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পায়, তার আমাদের সেটা হতে পারে, তবুও শান্তি, তবুও পৃথিবী শান্ত হোক। জি। দৈনিক সমকালে একটি রিপোর্ট বেরিয়েছে, ভর্তি রোগীর 36% ব্যাটারি ও অটোরিকশা দুর্ঘটনায় আহত, এবং এখানে বলা হচ্ছে সরেজমিন পঙ্গু হাসপাতাল থেকে সরেজমিন একটি রিপোর্ট করেছে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছে শতকরা 36%। এটা তো আমরা বোধহয় হারে হারে টের পাচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে অটোরিকশার কথা বলা হচ্ছে, একটি দেশে যানবাহন চলবে তার কোনো রেজিস্ট্রেশন নাই। রিজা ভাই, আমি ওই আমরা যে আলোচনাটা আগেই করছিলাম মাদকের কথা, আপনি দেখেন যে এই যে অটোরিকশা, যেটা ব্যাটারি চালিত অটোরিকশা, এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একটি বাহন। মনে হয় কি চলে আমার হাওয়ার গাড়ি উইরা মানে ও যখন চালায় ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ, গাড়িটা খুব হালকা, এবং হচ্ছে যদি ইউটার্ন করে একটু মানে সে ব্রেক নিতে গেলে দেখবেন যে দুলছে, মানে এটা খুবই ঝুঁকিপূর্ণ। বিষয়টা হচ্ছে আপনি যেটি বলছেন যে এটার কোনো মানে রেজিস্ট্রেশন ছাড়া একটা গাড়ি চলছে, তো এইটা দেখার দায়িত্ব কার? তাদেরকে আসলে দেখতে হবে, না হলে তো এইভাবে এই যে ঝুঁকিপূর্ণ একটি গাড়ি আপনি যদি এই আলোচনাটা কিন্তু শুধু আমাদের এই টেলিভিশন চ্যানেলাইতেই না, প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল পত্র পত্রিকায় আলোচনা চলছেই যে লাইসেন্সবিহীন একটা যানবাহন কি করে দেশে চলে। লাইসেন্সবিহীন যানবাহন গ্রাম থেকে শুরু করে গুলশানের মতো জায়গায় চলছে। এখন এটার আমি বলবো যে এটার পিছনে হয়তো কোনো বাণিজ্য থাকতে পারে। এই আবারও বাণিজ্যের প্রশ্ন, জানি না এই বাণিজ্য আসলে আমাদের কোথায় নিয়ে যাবে। একেবারে শেষের দিকে আমরা আজকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, মানে পরীক্ষা শুরু হচ্ছে এটা তো খবরই, কিন্তু সবচেয়ে উদ্বেগজনক হলো ৮১,০০০ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। এসএসসি তেও দেখা গেল এরকম ড্রপ আউট, এবং সেখানে এসএসসিতে যেটা বলা হচ্ছিল যে মেয়েদের পরীক্ষা না দেওয়ার হারটা বেশি, তার কারণ তাদের বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। এই যে ৮১,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না, তো সবকিছু গবেষণা বলে যে পঠন পাঠন এবং পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের বা তরুণদের আগ্রহ কমে যাচ্ছে। এটা তো ভয়াবহ ক্ষতি ডেকে আনবে। না, সেটা তো বটেই, কারণ আপনি যদি শিক্ষাটা যদি ঠিক মতো না হয়, আমরা তো যেটা বলছি যে আমাদের প্রচুর মানুষ আছে বাংলাদেশে, কিন্তু আপনি দেখেন মানে এটা একটু এই জন্য বলছি যে আমি দীর্ঘদিন আমার অর্থনৈতিক সাংবাদিকতার ক্যারিয়ার থেকে আমার কাছে উপলব্ধি হয়েছে বাংলাদেশে কিন্তু দক্ষ মানব সম্পদের খুব অভাব, এবং আমাদের একটা দেশের বাইরে আমরা প্রচুর প্রবাসী আছে, কিন্তু দেখেন আমরা একজন দক্ষ জনশক্তি আমরা কিন্তু ওই অর্থে এক্সপোর্ট করতে পারছি না। এইরকম যদি একেবারে আপনার যদি ৮১,০০০ শিক্ষার্থী এই মানে পরীক্ষা অংশ নিচ্ছে না, ড্রপ আউট, এটা আসলেই খুব দুঃখজনক। এবারে একটা জিনিস, এটা তো দুঃখজনক, আশা করি এই জায়গাগুলোতে আমাদের আসলে সচেতন হওয়া, সেই সচেতন শুধু সরকারের জায়গা থেকে না, আমি বলছি যে পারিবারিক আবহাওয়া বলেন, তরুণদেরও আহ্বান জানাবো যারা যে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয় যে এবার আমি দেখছিলাম যে ওই সহানুভূতিশীল যে মার্কস দেওয়া আগে সেটা থাকবে না, এটা কিন্তু একটু ভালো জিনিস আর কি, যে একটা প্রপার জাজমেন্ট হোক। হ্যাঁ, মেধার প্রপার জাজমেন্ট হোক, তাহলে কোনো অসুবিধা নাই। আর নম্বরের ক্ষেত্রে সহানুভূতি থাকবে কেন? সহানুভূতি থাকলে তো আর মেধার জায়গা থাকে না। সেটাই। ক্রিকেট চলছে শ্রীলঙ্কায়, এবং গতকাল ক্রিকেটের যে অবস্থা আমরা দেখলাম, ব্যাটিং বিপর্যয়,
আগের গল টেস্টে এবং এই কালকের যে টেস্ট শুরু হলো, দুইটার মধ্যে একদম আলাদা একটা পার্থক্য। আসলে ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই কেন, যে ক্রিকেটের প্রতি প্রত্যাশাটা অনেক বড়। ক্রিকেটের প্রত্যাশা তো বটে। আমি গতকাল আমরা যেটি দেখেছি যে খুব তাড়াহুড়া ছিল আমাদের যারা মানে ব্যাটিং এ খুব তাড়াহুড়া ছিল এবং কারোরই পারফরমেন্স তো ওই অর্থে আমরা মানে তাড়াহুড়ার কারণেই মনে হয়েছে যে ভালো পারফরমেন্স হয়নি। দেখা যাক আজকে কি হয়। আজকে জি আমরা প্রিয় দর্শক, ভালো কিছু হোক। আলোচনা করলাম শেষে ক্রিকেট নিয়ে। ওই যে বলি প্রতিদিন প্রায় দিনই বলি ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে, এজন্যই আলোচনাটা। দেখা যাক আজকে কি হয়। আশায় থাকে তো মানুষ, আশায় বাঁচি আমরা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।